হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী। তো দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকে কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার। তো আজকে আমি এই ক্লাসে শুধুমাত্র আর্টিকেল 72 বা প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার নিয়ে আলোচনা করব না, বরং আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে প্রেসিডেন্টের কাছে যখন একটা মার্সি পিটিশন ফাইল হয়ে থাকে সেই প্রক্রিয়াটা কিভাবে চলে বা সম্পূর্ণ হয়। কারণ আর্টিকেল 72 প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা আছে, পড়া আছে, কিন্তু মার্সি পিটিশনের যে প্রক্রিয়াটা, কিভাবে পিটিশন ফাইল হচ্ছে, তার উপর কিভাবে কাজ হচ্ছে, তারপরে কিভাবে প্রেসিডেন্ট ফাইনাল ডিসিশন নিচ্ছে, এই টোটাল বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। এবং একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ডাউট, যে প্রেসিডেন্টের এই যে পার্ডনিং পাওয়ার, এটা প্রেসিডেন্টের ডিসক্রিশনের মধ্যে পড়ে কি পড়ে না, সেই প্রশ্নের উত্তরও আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো এই ক্লাস তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, যারা পড়াশোনার সাথে রয়েছে, স্কুল কলেজ বা স্কুল সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশনের প্রস্তুতি নিচ্ছ, এবং সর্বোপরি যারা ইন্ডিয়ান পলিটিতে ইন্টারেস্ট রাখো, প্রত্যেকের কাছে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার এবং মার্সি পিটিশন, এই প্রসেস কিভাবে কাজ করে, কিভাবে মার্সি পিটিশন তার উপর প্রেসিডেন্ট ডিসিশন নিয়ে থাকে। তো আলোচনাটা আমি শুরু করব আর্টিকেল 72 থেকে। মার্সি পিটিশনের এই যে বিষয়টা, তার উৎস হচ্ছে আর্টিকেল 72, কারণ আর্টিকেল 72 থেকে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া রয়েছে। কি ক্ষমতা? ক্ষমা করার ক্ষমতা। কিন্তু এখানে রাষ্ট্রপতিকে শুধুমাত্র পার্ডন পাওয়ার দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। পার্ডন, রিপ্রাইভস, রেসপাইট, কমিউট, রেমিট, এই সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে। এই প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব, যে পার্ডন মানে কি, রিপ্রাইভ মানে কি, রেসপাইট মানে কি, রেমিট মানে কি, কমিউট মানে কি, এই প্রত্যেকটা অর্থ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আর্টিকেল 72 রাষ্ট্রপতিকে পার্ডন পাওয়ার দিচ্ছে, এবং আর্টিকেল 72 মার্সি পিটিশনের আমরা বলতে পারি অরিজিন, উৎস। তো আর্টিকেল 72 থেকে রাষ্ট্রপতিকে কি ক্ষমতা দেওয়া হচ্ছে? দেখো, বলছে কোর্ট মার্শিয়াল মানে সামরিক আদালত। সামরিক আদালত যদি কোনো ব্যক্তিকে কোনো অপরাধে শাস্তি দেয়, তো প্রেসিডেন্ট সেই ক্ষেত্রে তার যে পার্ডন পাওয়ার, সেই পার্ডন পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। এছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট তার পার্ডন পাওয়ার এক্সারসাইজ করতে পারবে? দেখো, বলছে ইন অল কেসেস where the punishment or sentence is for an offense against any law। দেখো, অফেন্স মানে কি, আমি এখানে একটুখানি বলি অফেন্স মানে কি। আমরা কখন একজনকে বলবো অপরাধী? যখন সে কোন একটা আইন কি করবে, ভাইলেট করবে। ভাইলেশন অফ ল মানে হচ্ছে অফেন্স, আর সে আর ওই অফেন্স যে করবে তাকে আমরা কি বলছি, অপরাধী, কনভিক্টেড। এবং আমরা যদি ল ব্রেক করি, ল ভাইলেট করি, তাহলে আদালত আমাদের কি করে, শাস্তি দেয়। তাহলে কি বলছে, পানিশমেন্ট অর সেন্টেন্স ইজ ফর অ্যান অফেন্স এগেনস্ট এনি ল রিলেটিং টু আ ম্যাটার টু হুইচ এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন এক্সটেন্ড। তো দেখা যাচ্ছে এমন একটা আইন, যে আইনে কি রয়েছে, ইউনিয়নের এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, এবং সেই আইন অনুযায়ী কাউকে কি করা হয়েছে, অপরাধী ঘোষণা করা হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে। তার মানে এমন একটা আইন, যে আইনে ইউনিয়নের এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, আর সেই আইন অনুযায়ী কেউ অপরাধ করেছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের কি থাকবে, পার্ডন পাওয়ার
এবং প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার থাকবে ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। তো এরকম একটা ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হচ্ছে আর্টিকেল 72 থেকে। আর ওই যে আমি আগেই বললাম যে পার্ডন, রিপ্রাইভ, রেসপাইট, রেমিট, কমিউট, এইগুলোর মানে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো পার্ডন মানে কি বলছে, কমপ্লিটলি অ্যাবসলভ দ্য অফেন্ডার। মানে কি, তার যে অপরাধ সেই অপরাধকে মুকুব করা, ঠিক আছে, কমপ্লিটলি অ্যাবসলভ দ্য অফেন্ডার মানে তার যে অপরাধ সেই অপরাধটাকেই হচ্ছে মুকুব করা, পার্ডন মানে, ঠিক আছে। রিপ্রাইভ কি বলছে, টেম্পোরারি সাসপেনশন অফ দ্য সেন্টেন্স, মানে তাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটা কি করা হচ্ছে, টেম্পোরারি সাসপেন্ড করা হচ্ছে, টেম্পোরারি সাসপেন্ড, ঠিক আছে। রেসপাইট কি বলছে, অ্যাওয়ার্ডিং আ লেজার সেন্টেন্স অন স্পেশাল গ্রাউন্ড, স্পেশাল গ্রাউন্ডে কি করা হচ্ছে, শাস্তি কমিয়ে দেওয়া হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যিনি অপরাধী তিনি হয়তো কোনোভাবে শারীরিকভাবে অক্ষম বা এরকম গ্রাউন্ডে কি করা হচ্ছে, শাস্তি কম করা হচ্ছে, 5 বছর জেলের জায়গায় হয়তো 3 বছর হচ্ছে, এরকম একটা ব্যাপার স্পেশাল গ্রাউন্ডে। রেমিশন কি বলছে, রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ সেন্টেন্স উইথাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টার। দেখা যাচ্ছে কাউকে কি করা হয়েছে, 7 বছরের 7 ইয়ার্সে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সশ্রম কারাদণ্ড দু রকমের হয়, সশ্রম এন্ড বিনাশ্রম। তো সশ্রম দেখা যাচ্ছে কারাদণ্ড দেওয়া হয়েছে 7 বছর। তাহলে এখানে ওই যে সশ্রম কারাদণ্ড, ওই যে মানে তোমার যে ক্যারেক্টার সেটা চেঞ্জ হবে না, কিন্তু 7 বছরটা কি হচ্ছে দেখা যাচ্ছে 5 বছর। তার মানে কি 5 বছর সশ্রম কারাদণ্ড, ওটা বিনাশ্রম হচ্ছে না, সশ্রমই থাকছে, কিন্তু 7 বছরটা 5 বছর। এটাই হচ্ছে রেমিশন। আর কমিউটেশনটা কি, সাবস্টিটিউশন অফ ওয়ান ফর্ম অফ পানিশমেন্ট ফর অ্যানাদার ফর্ম হুইচ ইজ আ লাইটার ক্যারেক্টার। দেখা যাচ্ছে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে হয়তো 12 বছরের কারাদণ্ড দেওয়া হলো, দ্যাট ইজ কল্ড কমিউটেশন। তো এই সমস্ত ক্ষমতা আর্টিকেল 72 থেকে রাষ্ট্রপতিকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই তো গেল আর্টিকেল 72 নিয়ে আমাদের আলোচনা। কিন্তু আজকের আমাদের এই ক্লাসের মূল আলোচনা হচ্ছে মার্সি পিটিশন কিভাবে ফাইল হয়, তার প্রক্রিয়া কি, এবং এই প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে এবং প্রেসিডেন্ট ডিসিশন নিচ্ছে। এটাই কিন্তু আজকের আমাদের ক্লাসের মূল আলোচনার জায়গা। তো চলো এবার আমরা সেই আলোচনাটা শুরু করি। তো মার্সি পিটিশন বা অ্যাপ্লিকেশন ফাইল হচ্ছে কার কাছে, রাষ্ট্রপতির কাছে। দেখো বলছে প্রসেস অফ মার্সি পিটিশন স্টার্ট উইথ ফিলিং অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রেসিডেন্ট। তাহলে মার্সি পিটিশনের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা কার কাছে করা হচ্ছে, রাষ্ট্রপতির কাছে, কারণ আর্টিকেল 72 থেকে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে একজন অপরাধী যাকে শাস্তি দেওয়া হয়েছে, সেই মার্সি পিটিশন অ্যাপ্লিকেশন কাকে অ্যাড্রেস করবে, রাষ্ট্রপতিকে। এবার এই যে অ্যাপ্লিকেশন করা হবে, এই অ্যাপ্লিকেশনের কি কোনো নির্দিষ্ট কোনো ফর্ম আছে? তো বলছে না, এই অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট কোনো ফর্ম নেই। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা সিম্পল অ্যাপ্লিকেশন, রিটেন ফর্মে, রিটেন ফর্মে একটা সিম্পল অ্যাপ্লিকেশন। যেরকম ধরো স্কুল, কলেজে বা অফিসে আমরা যেভাবে আমাদের অথরিটিকে কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে থাকি একটা সাদা কাগজে, ঠিক সেই রকম। তো দেখো বলছে দেয়ার ইজ নো ফিক্সড অর প্রেসক্রাইবড form of filling and mercy petition. It may be filed just like a simple application in written. এবং যে অ্যাপ্লিকেশন দেখো বলছে যিনি অপরাধী তিনিও করতে পারে অথবা তার রিলেটিভসও করতে পারে। এরকম নয় যে অপরাধীকেই করতে হবে, যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে সেই ব্যক্তিকেই করতে হবে, তার হয়ে তার রিলেটিভই করতে পারে, তার রিলেটিভও করতে পারে। তো মার্সি পিটিশনের যে অ্যাপ্লিকেশন রাষ্ট্রপতির কাছে করা হচ্ছে সেটা হচ্ছে সিম্পল অ্যাপ্লিকেশন, একটা রিটেন অ্যাপ্লিকেশন, যেটা অপরাধীও করতে পারে, আবার তার পরিবারের কেউ, তার রিলেটিভও করতে পারে, ঠিক আছে। এরপরে চলে আসি, এই যে অ্যাপ্লিকেশন যেটা করা হলো, এই অ্যাপ্লিকেশনটা এবার কি হবে, স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি কে করবে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্ক্রুটিনি করবে। আফটার রিসিভিং সাচ অ্যাপ্লিকেশন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্ক্রুটিনাইজ দ্য পিটিশন। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি স্ক্রুটিনি করবে, কি দেখবে, যেটা দেখবে whether he can be pardoned by the governor
মানে গভর্নর কি ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারে? কারণ আমরা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রপতির পাশাপাশি গভর্নরেরও কিন্তু কি রয়েছে, পার্ডন পাওয়ার কিন্তু রয়েছে। তাহলে ওই যে ব্যক্তি যিনি রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশনের আবেদন করেছে, তো সেই ব্যক্তিকে বা তার অপরাধকে গভর্নর কি ক্ষমা করতে পারে? যদি পারে, ইফ ইয়েস ডিড হি অ্যাপ্রোচ দ্য গভর্নর? যদি পারে তাহলে কি সেই ব্যক্তি গভর্নরের কাছে অ্যাপ্রোচ করেছে? এটা দেখা হবে, এটা স্ক্রুটিনি করা হবে। আচ্ছা, আর কি বলছে? and if it found that offense committed by the person concerned falls within the pardoning power of governor and he directly approached the president for mercy, then Ministry of Home Affairs shall forward the application to the concerned governor. এবং যদি দেখা যায় যে ওই যে ব্যক্তি অপরাধী যিনি গভর্নরের কাছে যিনি প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশনের অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে অ্যাপ্লিকেশনটা করতে হতো গভর্নরের কাছে, কারণ গভর্নরের সেখানে এখতিয়ার রয়েছে, গভর্নরের ক্ষমতা রয়েছে ওই ব্যক্তিকে ক্ষমা করার, কিন্তু সেই ব্যক্তি গভর্নরের কাছে আবেদন না করে ডিরেক্টলি কি করেছে, রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি করবে? সেই আবেদন সোজা গভর্নরের কাছে ফরওয়ার্ড করে দেবে, কারণ গভর্নরের কি রয়েছে, এখতিয়ার রয়েছে, গভর্নরের ক্ষমতা রয়েছে ওই মার্সি পিটিশনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি করবে? সেই অ্যাপ্লিকেশন গভর্নরের কাছে ফরওয়ার্ড করে দেবে। তো এটা স্ক্রুটিনি করা হবে। আচ্ছা, এবার যদি দেখা যায় যে স্ক্রুটিনি করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে স্ক্রুটিনি করছে, সেখানে যদি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দেখে পিটিশন হ্যাজ বিন রিজেক্টেড, দ্য পিটিশন হ্যাজ বিন রিজেক্টেড বাই গভর্নর, দেখা যাচ্ছে ওই যে ব্যক্তি অপরাধী যাকে শাস্তি দেওয়া হয়েছে তিনি গভর্নরের কাছে আবেদন করেছিল, কিন্তু গভর্নর তার আবেদন কি করেছে, রিজেক্ট করেছে। সেকেন্ড কি হতে পারে? অফেন্স অ্যান্ড পানিশমেন্ট ডু নট ফল উইথিন দ্য পার্ডন পাওয়ার অফ গভর্নর। অফেন্স এবং পানিশমেন্ট যেটা রয়েছে সেখানে গভর্নরের ক্ষমতা নেই, এখতিয়ার নেই, যেটা প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে পড়ছে, তাহলে সেটা বা সেই পিটিশনের ক্ষেত্রে প্রেসিডেন্ট কি করবে, ডিসিশন নেবে। তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যদি কনফার্ম হয় যে মার্সি পিটিশন প্রেসিডেন্টের কাছে ফাইল করা হয়েছে, সেই মার্সি পিটিশনের ওপর প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারে, প্রেসিডেন্টের এখতিয়ার আছে, তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পরবর্তী পদক্ষেপ নেবে বা অগ্রসর হবে সেই পিটিশনের ওপর, সেই অ্যাপ্লিকেশনের ওপর। ঠিক আছে? তো এটাই দেখো বলছে, ওয়ান্স দ্য স্ক্রুটিনি অফ মার্সি পিটিশন ইজ কমপ্লিট, দেখে নেওয়া হলো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্ক্রুটিনি করলো যে গভর্নরের এখতিয়ারের মধ্যে পড়ছে কিনা, রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে পড়ছে কিনা, এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কনফার্ম যে অ্যাপ্লিকেশন করা হয়েছে মার্সি পিটিশনের, সেখানে প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত নিতে পারে বা প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে রয়েছে। ঠিক আছে? The Ministry of Home Affairs write to the concerned state government to give an opinion. Ministry of Home Affairs তখন কি করবে? ওই মার্সি পিটিশনের ওপর, ওই অ্যাপ্লিকেশনের ওপর স্টেট গভর্নমেন্টের হচ্ছে মতামত নেবে। এখানে স্টেট গভর্নমেন্টের মতামত কিন্তু নেওয়া হবে ওই মার্সি পিটিশনের ওপর, এবং এই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট তার মতামত কিন্তু দিতে বাধ্য। তাহলে মার্সি পিটিশনের অ্যাপ্লিকেশন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্ক্রুটিনি করার পর যদি কনফার্ম হয়
যে এই অ্যাপ্লিকেশনের ওপর প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারে, প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে রয়েছে, তাহলে তখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওই মার্সি পিটিশনের ওপর স্টেট গভর্নমেন্টের কি করবে, মতামত নেবে, এবং স্টেট গভর্নমেন্টকে তার মতামত দিতেই হবে। এখানে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া নয় স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, কিন্তু বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব স্টেট গভর্নমেন্টকে কি করতে হবে, তার মতামত দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, স্টেট গভর্নমেন্ট তার মতামত দেওয়ার পর তারপরে কি হবে দেখো, বলছে স্টেট গভর্নমেন্টের মতামত নেওয়ার পর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি করবে, প্রেসিডেন্টের জন্য একটা সামারি তৈরি করবে, ওই মার্সি পিটিশনের উপর একটা সামারি তৈরি করবে। সেই সামারিতে কি থাকবে, যে সামারিটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তৈরি করছে রাষ্ট্রপতির জন্য, সেই সামারিতে কি থাকবে, থাকবে হচ্ছে অপরাধীর প্রোফাইল, কনভিক্টেড পারসনের প্রোফাইল থাকবে, এন্টায়ার কেস সামারি, ঠিক আছে, একদম সম্পূর্ণ কেসের যে বিবরণ, সেই বিবরণ থাকবে, এন্টায়ার কেস সামারি থাকবে। আর কি থাকবে, যে তিনি যে মার্সি পিটিশনের আবেদন করেছে তার গ্রাউন্ড কি, কি গ্রাউন্ডে তিনি ক্ষমা চাইছেন রাষ্ট্রপতির কাছ থেকে, কি গ্রাউন্ডে। হতে পারে তিনি গ্রাউন্ড বলেছেন যে তিনি বাড়ির একমাত্র ছেলে, একমাত্র আর্নিং পারসন, তাই সেই কারণে তাকে ক্ষমা করা হোক, তার শাস্তি কমিয়ে দেওয়া হোক। তো কি গ্রাউন্ডে তিনি ক্ষমা চাইছেন, সেই গ্রাউন্ড। এবং কি থাকবে, যে প্রেসিডেন্ট যদি তার আবেদন মঞ্জুর করে, তাহলে সেই ক্ষেত্রে ভালো মন্দ কি হবে, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এবং যদি রিজেক্ট করে তার মেরিটস অ্যান্ড ডিমেরিটস কি হবে, সেই রেকমেন্ডেশন। ওই সামারিতে এটাও থাকবে যে প্রেসিডেন্ট যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার খারাপ ভালো কি হতে পারে, আর রিজেক্ট করলে তার মেরিট ডিমেরিটস কি হতে পারে, সেই রেকমেন্ডেশনস থাকবে। দেখো বলছে রেকমেন্ডেশন রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন অফ দ্য পিটিশন। তো এই সামারি কি করা হবে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এই সামারি কে তৈরি করছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এবার এই সামারি পাওয়ার পর রাষ্ট্রপতি কি করবে সেটা তো আলোচনা করব, কিন্তু তার আগে আরেকবার আমরা একটু ব্যাকে গিয়ে দেখে নিই কমপ্লিট ব্যাপারটা। তো প্রথমে আমরা কি দেখলাম, প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশনের অ্যাপ্লিকেশন করা হচ্ছে। এই যে অ্যাপ্লিকেশন যেটা করা হচ্ছে, এটা একটা সিম্পল অ্যাপ্লিকেশন, এর নির্দিষ্ট কোনো ফর্ম নেই, একটা সিম্পল অ্যাপ্লিকেশন যেটা রিটেন, এবং এই অ্যাপ্লিকেশন অপরাধীও করতে পারে অথবা অপরাধীর পরিবারের কেউ করতে পারে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্কুটিনি করবে। কি স্কুটিনি করবে, যে ওই মার্সি পিটিশনের ওপর গভর্নরের এখতিয়ার আছে কিনা, গভর্নর সেখানে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে কিনা। যদি দেখা যায় যে ওই মার্সি পিটিশনের ওপর গভর্নরের ক্ষমতা বা এখতিয়ার আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তি গভর্নরের কাছে আবেদন না করে ডিরেক্টলি রাষ্ট্রপতিকে অ্যাপ্রোচ করেছে, তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি করবে, সেই গভর্নরের কাছে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেবে, কারণ ওটা গভর্নরের ক্ষমতার মধ্যে পড়ছে, গভর্নর সেখানে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। কিন্তু যদি দেখা যায় যে মার্সি পিটিশন অ্যাপ্লিকেশন রাষ্ট্রপতির কাছে করা হয়েছে, রাষ্ট্রপতি সেখানে সিদ্ধান্ত নিতে পারে, সেই ক্ষমতা, সেই এখতিয়ার রাষ্ট্রপতির আছে, তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পরবর্তী পদক্ষেপ হিসাবে কি করবে, স্টেট গভর্নমেন্টের মতামত নেবে ওই মার্সি পিটিশনের অ্যাপ্লিকেশনের উপর, যখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কনফার্ম হচ্ছে যে না, এই আবেদনের উপর রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারে। তো স্কুটিনি করে যখন এমওএইচ কনফার্ম হয়ে গেল, তো তখন সেই মার্সি পিটিশনের উপর কি করা হবে, স্টেট গভর্নমেন্টের মতামত নেওয়া হবে। স্টেট গভর্নমেন্টের মতামত নিয়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি করছে, সামারি তৈরি করছে রাষ্ট্রপতির উপর। যে সামারিতে কি থাকছে, অপরাধীর প্রোফাইল, অপরাধীর সম্পূর্ণ কেসের বিবরণ থাকছে, অপরাধী কেন ক্ষমা চাইছে তার কারণ, তার ভিত্তি, এবং থাকছে যে প্রেসিডেন্ট যদি মার্সি পিটিশন অ্যাকসেপ্ট করে তার মেরিটস ডিমেরিটস, এবং রিজেক্ট করলে তার ডিমেরিটস এবং মেরিটস।
রেকমেন্ডেশন, এবং সেই সামারি কি হচ্ছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার এই সামারি রাষ্ট্রপতি পাওয়ার পর রাষ্ট্রপতি কি করবে, ফাইনাল ডিসিশন নেবে, এবং রাষ্ট্রপতি যে ফাইনাল ডিসিশন নেবে সেই ডিসিশনটা কিন্তু তিনি নেবেন কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইজে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 74, যে প্রশ্নটা আমি ক্লাসের শুরুতেই তোমাদের সামনে রেখেছিলাম, যে রাষ্ট্রপতির এই যে পার্ডন পাওয়ার এটা ডিসক্রিশনের মধ্যে পড়ে কিনা। তো স্পষ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি তার ফাইনাল ডিসিশন নেবে সংবিধান অনুযায়ী, আর্টিকেল 74 অনুযায়ী কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইজে। তাহলে আমরা বলতেই পারি যে মার্সি পিটিশনের ক্ষেত্রে প্রেসিডেন্ট যে সিদ্ধান্তটা নিয়ে থাকে সেটা কিন্তু মন্ত্রিসভার পরামর্শে, এটা রাষ্ট্রপতির ডিসক্রিশনের মধ্যে পড়ে না। তাহলে এইভাবে একটা মার্সি পিটিশন রাষ্ট্রপতির কাছে ফাইল হচ্ছে, এবং সেটা এইভাবে বলতে পারো সম্পূর্ণ হচ্ছে, যেখানে রাষ্ট্রপতি হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভার পরামর্শে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাথে আজকের আমার আলোচনা। কেমন লাগলো ক্লাস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর এরকম আরো অনেক ভালো ভালো ক্লাস পেতে যেটা তোমাদের করতে হবে, রাহুল পলিটি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা, বা বলতে পারো যা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে পড়াশোনার ক্ষেত্রে। তো সেরকম একটা আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।